বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগের দিন আমরা আলোচনা করেছিলাম ডিফারেন্ট টাইপের ফুডের অ্যাবসর্পশন বা শোষণ সম্পর্কে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং আয়রন কিভাবে অ্যাবসর্বড হয়। আজকে আমরা আলোচনা করব রেগুলেশন অফ ডাইজেস্টিভ জুস সিক্রেশন। রেগুলেশন অফ ডাইজেস্টিভ জুস সিক্রেশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর পিজি লেভেল ফিজিওলজি ইন WBSLST এক্সামিনেশন। প্রধানত এর নোটস তোমরা কিন্তু পাবে না, এবং যদিও কোনো ফিজিওলজি বই তোমরা যদি কনসাল্ট করো দেখবে যে অনেক কিছু বিষয় লেখা আছে, তো সেখান থেকে পড়াটা একটু চাপের হয়ে যাবে। সেই জন্য আমি একদম নোট তৈরি করে দিয়েছি, এবং এই অংশগুলো পড়লেই কিন্তু এই টপিক তোমাদের কভার হয়ে যায়। এবং ডাইজেস্টিভ জুসের সিক্রেশন বলতে প্রথমেই যেটা আমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন। স্যালিভারি গ্ল্যান্ড মানে হলো লালা গ্রন্থি। তাহলে আমরা জানি যে আমাদের 3 জোড়া লালা গ্রন্থি থাকে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি জিভের নিচেতে যে লালা গ্রন্থি থাকে তো সেটা সাবলিঙ্গুয়াল গ্রন্থি। আমাদের যে জিভ আছে তার নিচেতে সাবলিঙ্গুয়াল গ্রন্থি থাকে, এবং কানের দুপাশে প্রধানত যে গ্রন্থি থাকে তো সেটাই হলো প্যারোটিড গ্রন্থি, আমাদের কানের নিচেতে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে চোয়ালে যে গ্রন্থিটা থাকে তো সেটাই হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। তাহলে এই যে 3 ধরনের লালা গ্রন্থির সিক্রেশন কিভাবে হয়, অর্থাৎ নার্ভাস সিস্টেম কিভাবে কন্ট্রোল করে, সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো, বোথ সিম্প্যাথেটিক অ্যান্ড দ্য প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন ইনক্রিজ স্যালিভারি সিক্রেশন। তাহলে সিম্প্যাথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেমকে আমরা জানি যে দুটো ভাগে ভাগ করা হয়, একটা সিম্প্যাথেটিক এবং আর একটা প্যারাসিম্প্যাথেটিক। এবং এই সিম্প্যাথেটিক, প্রধানত সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম জেনারেলি এমার্জেন্সি সিচুয়েশনে কাজ করে। তো সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুই ধরনেরই নার্ভাস সিস্টেম কিন্তু স্যালিভারি সিক্রেশন ঘটায়, বাট প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হ্যাজ দ্য গ্রেটার ইনফ্লুয়েন্স। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম প্রকৃতপক্ষে এই স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশনে বেশি ভূমিকা পালন করে। তো প্রথমেই আমরা দেখব যে সাবলিঙ্গুয়াল এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের কিভাবে সিক্রেশন হয়, আমরা পরপর দেখব। তাহলে প্রথমে আমরা দেখব সাবলিঙ্গুয়াল এবং সাবম্যান্ডিবুলার, এই দুটো গ্ল্যান্ডের সিক্রেশনের জন্য প্রধানত নিউরোনাল মেকানিজম একই। দেখো, সুপিরিয়র স্যালিভারি নিউক্লিয়াস, আমাদের ব্রেনেতে কি থাকে, সুপিরিয়র স্যালিভারি নিউক্লিয়াস থাকে। তো সেই সুপিরিয়র স্যালিভারি নিউক্লিয়াস এবার অ্যাক্টিভ করে ক্রেনিয়াল নার্ভ 7কে। ক্রেনিয়াল নার্ভ 7 কিন্তু প্রকৃতপক্ষে প্রি গ্যাংলিয়নিক নিউরন, ক্রেনিয়াল নার্ভ 7 বা প্রি গ্যাংলিয়নিক নিউরনকে অ্যাক্টিভ করছে। যেহেতু সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুটো নার্ভাস সিস্টেমে আমরা জানি যেহেতু এটা অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা পার্ট, তাহলে এক্ষেত্রে প্রি এবং পোস্ট গ্যাংলিয়নিক নিউরন দুই ধরনেরই নিউরন প্রধানত থাকে বিফোর এফেক্টার। সুতরাং এক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক নিউরন প্রথমে অ্যাক্টিভেটেড হয়, এবং এই প্রি গ্যাংলিয়নিক নিউরন এবার দেখো যে গ্যাংলিয়নকে অ্যাক্টিভ করছে তো সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন। কাকে অ্যাক্টিভ করছে? সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নকে অ্যাক্টিভ করছে। এবং সেই সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন এবার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থেকে যেমন সিক্রেশন ঘটাচ্ছে, তার সঙ্গে সঙ্গে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থেকেও সিক্রেশন ঘটাচ্ছে। তাহলে দুটো যে স্যালিভারি গ্ল্যান্ড ছিল, একটা সাবলিঙ্গুয়াল এবং আর একটা সাবম্যান্ডিবুলার, দুটোরই সিক্রেশন কিন্তু এইভাবেই হয়। এবং আমরা জানি যে লালারসের সিক্রেশন বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকম হয়। দেখো, স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন ইনক্রিজ করবে কখন? বাই দ্য স্মেল, কোনো খাবারের গন্ধে, কোনো খাবারের টেস্ট, এবং এমনকি কোনো খাবার দেখলেও কিন্তু স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন হয়। আর স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন কখন কমে যাবে, ডিক্রিজ হবে কখন? বাই দ্য স্লিপ, যখন আমরা ঘুমাই, যখন আমরা ফ্যাটিক থাকি, অথবা যখন আমরা ভয় পাই। অনেক সময় ভয় পেলে আমাদের গলা শুকিয়ে যায়, কারণ স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন এক্ষেত্রে কমে যায়। এরপরে যে গ্ল্যান্ড আসবে তো সেটাই হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন। আমরা দেখব যে প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন কিভাবে হচ্ছে। দেখো, এই জায়গাতে যে নিউক্লিয়াস কাজ করছে তো সেটা হচ্ছে ইনফেরিয়র স্যালিভারি নিউক্লিয়াস। কোন নিউক্লিয়াস? ইনফেরিয়র স্যালিভারি নিউক্লিয়াস এখানে কাজ করছে। এবং এক্ষেত্রে দেখো ক্রেনিয়াল নার্ভ 9 কিন্তু অ্যাক্টিভেটেড হয়। তাহলে আগে আমরা দেখলাম যে ক্রেনিয়াল নার্ভ 7, কিন্তু এখানে কি হচ্ছে, প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশনে কোন নার্ভ? ক্রেনিয়াল নার্ভ 9 এক্ষেত্রে অ্যাক্টিভেটেড হয়, যেটা প্রি গ্যাংলিয়নিক নিউরন। তো এই যে ক্রেনিয়াল নার্ভ 9 এক্ষেত্রে যে গ্যাংলিয়নকে অ্যাক্টিভ করছে তো তার নাম হচ্ছে ওটিক গ্যাংলিয়ন। কোন গ্যাংলিয়ন? এক্ষেত্রে ওটিক গ্যাংলিয়ন এক্ষেত্রে অ্যাক্টিভেটেড হচ্ছে। এবং এই ওটিক গ্যাংলিয়ন এবার অরিকিউলো টেম্পোরাল নার্ভকে অ্যাক্টিভ করছে, যেটা পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। এবং এই অরিকিউলো টেম্পোরাল নার্ভ এবার প্যারোটিড গ্ল্যান্ডকে সক্রিয় করে, এবং তার ফলে প্যারোটিড গ্ল্যান্ড থেকে লালারসের সিক্রেশন হয়। প্রচুর পরীক্ষাতে একটা জায়গা থেকে কোয়েশ্চেন্স দেয়, সেই জন্য আমি নোট ফর্মে এটাকে লিখে দিয়েছি। দেখো, যেটা প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়, দেখো, স্যালিভারি গ্ল্যান্ড সিক্রেট এনজাইম ক্যালিক্রাইন। তাহলে স্যালিভারি গ্ল্যান্ড এক রকমের এনজাইম সিক্রেট করে, সেই এনজাইমটার নাম হলো ক্যালিক্রাইন। কজ
ফরমেশন অফ ভ্যাসোডাইলেটার, এবং এই ক্যালিক্রাইন কি কাজ করে, ভ্যাসোডাইলেটার তৈরি করে। ভ্যাসোডাইলেটার মানে যেটা ব্লাড ভেসেলসকে প্রসারিত করে। তো এক্ষেত্রে যে ভ্যাসোডাইলেটার যেটা কাজ করবে তো তার নাম হচ্ছে ব্র্যাডিকাইনিন। সুতরাং স্যালিভারি গ্ল্যান্ড ক্যালিক্রাইন তৈরি করে, সেই ক্যালিক্রাইন ভ্যাসোডাইলেটার ব্র্যাডিকাইনিন সিক্রেট করে, এবং সেই ব্র্যাডিকাইনিন কি কাজ করে, স্যালিভারি গ্ল্যান্ডের কাছে যে ব্লাড ভেসেলস থাকে তার ভেসোডাইলেশন ঘটায়, এবং তার ফলে স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে ব্লাড ফ্লো অনেক বেড়ে যায়। সো ইনক্রিজ ব্লাড ফ্লো ইন দ্য স্যালিভারি গ্ল্যান্ড অ্যান্ড হুইচ কজেস মোর স্যালিভারি সিক্রেশন। সুতরাং স্যালিভারি গ্ল্যান্ডের যে সিক্রেশন, খুব ছোট ছোট নোট কিন্তু ইম্পর্টেন্ট নোট, আমি একদম যেটুকু পরীক্ষাতে তোমাদের প্রয়োজন তো সেইটুকু অংশই কিন্তু আমি আমার নোটসের মধ্যে ইনক্লুড করেছি। তাহলে আমরা দেখে নিলাম যে স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন কিভাবে হয়। এরপরে আমরা দেখব যে গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন কিভাবে হয়, মানে স্টোম্যাকের সিক্রেশন কিভাবে হয়। দেখো, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা স্টোম্যাকের মধ্যে কিন্তু ডিফারেন্ট টাইপের প্রধানত সেল থাকে। এই ডিফারেন্ট টাইপের সেল থেকে বিভিন্ন কেমিক্যাল প্রধানত সিক্রেটেড হয়। এখানে দেখতে পাচ্ছ যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, সো দিস ইজ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ডিফারেন্ট টাইপের সেল আছে, যেমন সারফেস মিউকাস সেল, যেটা একদম স্টোম্যাকের ওয়ালে মিউকাস লেয়ারে প্রধানত থাকে, সারফেস মিউকাস সেল। এবং সারফেস মিউকাসের কাছেই প্রধানত যে সেল থাকে তার নাম হচ্ছে মিউকাস নেক সেল। এই মিউকাস নেক সেল থেকে মিউসিন তৈরি হয়। কিভাবে তৈরি হচ্ছে মিউসিন সেটা আমাদের যেমন পড়তে হবে, তার সাথে সাথে মিউকাস নেক সেলের একদম নিচের দিকে যেটা থাকে তো সেটাই হচ্ছে প্যারাইটাল সেল। প্যারাইটাল সেলের নিচের দিকে যেটা থাকে সেটা চিপ সেল, এবং তার নিচের দিকে যেটা থাকে তো সেটা হচ্ছে এন্ডোক্রাইন সেল। সুতরাং এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এটা একটা সিম্পল একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তো সেই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের সেল দেখতে পাই, এবং এই ডিফারেন্ট টাইপের সেল থেকে কিভাবে বিভিন্ন মেটেরিয়াল সিক্রেটেড হয় প্রধানত সেটাই আমরা পড়ব। প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয় পেপটিক অর দ্য চিপ সেল থেকে যে এনজাইম সিক্রেটেড হয় তো সেটা হচ্ছে পেপসিন অ্যান্ড রেনিন। কিভাবে মনে রাখবে, পেপটিক সেল, আর এখানে দুটোতেই কিন্তু ই আছে, ঠিক আছে, চিপ সেল। তাহলে এখান থেকে পেপসিন আর রেনিন সিক্রেটেড হচ্ছে। পেপসিন আমরা জানি যে প্রোটিনকে প্রধানত প্রোটিউজ এবং পেপটোনে পরিণত করে। তার সঙ্গে সঙ্গে দেখো প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষ, প্যারাইটাল কোষ PA আছে, ঠিক আছে, বা অক্সিনটিক কোষ থেকে যেটা তৈরি করছে সেটা হচ্ছে HCl অ্যান্ড দ্য ক্যাসলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এবং এর সাথে সাথে আমরা যে দেখছি, দেখো গবলেট সেল থেকে তাহলে কি তৈরি হচ্ছে, গবলেট সেল থেকে তৈরি হচ্ছে মিউসিন। গবলেট সেল থেকে কি তৈরি হচ্ছে, গবলেট সেল থেকে মিউসিন তৈরি হচ্ছে। যে সিক্রেশন হচ্ছে মানে স্টোম্যাকের যে সিক্রেশন হচ্ছে, আমরা দেখলাম যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ডিফারেন্ট টাইপের সেল থাকে, তাহলে বিভিন্ন ফেজে কিন্তু তাদের সিক্রেশন হয়। তো প্রথম যে ফেজ আছে তো সেটাকেই আমরা বলবো সেফালিক ফেজ, এবং 30% অফ দ্য গ্যাস্ট্রিক সিক্রেশন, মানে স্টোম্যাক থেকে যত মেটেরিয়ালস সিক্রেটেড হচ্ছে তার 30% প্রধানত এই সেফালিক ফেজে হয়। ইভেন ইন দ্য এমটি স্টোম্যাক, মানে স্টোম্যাকের মধ্যে কোনো খাবার না থাকলেও তখনও কিন্তু এই সেফালিক ফেজে সিক্রেশন হয়, এবং ভেগাস নার্ভ কন্ট্রোল করে এই সিক্রেশনে। আমাদের যে 10th ক্রেনিয়াল নার্ভ আছে হুইচ ইজ নোন এজ ভেগাস নার্ভ, সো দিস উইল কন্ট্রোল দিস সেফালিক ফেজ, এবং ইনিশিয়েটেড বাই সাইট অ্যান্ড দ্য স্মেল এটসেট্রা। তাহলে স্টোম্যাকের মধ্যে কোনো খাবার নেই কিন্তু তাতেও কিন্তু গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সিক্রেশন হচ্ছে। তাহলে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সিক্রেশন কোন নার্ভের সাহায্যে হচ্ছে, ভেগাস নার্ভের সাহায্যে হচ্ছে। সেকেন্ড যে ফেজ আছে তো সেটাকেই আমরা বলবো গ্যাস্ট্রিক ফেজ, এবং 60% অফ দ্য গ্যাস্ট্রিক সিক্রেশন এই গ্যাস্ট্রিক ফেজ। এবং প্রোটিন রিচ ফুড যখন স্টোম্যাকের মধ্যে চলে আসে তখন দিস ডিস্টেন্ড দ্য স্টোম্যাক। তাহলে দেখো প্রোটিন রিচ ফুড স্টোম্যাকে চলে এলো, তাহলে স্টোম্যাক কী হলো, খাবারে ভর্তি হয়ে গেল, তার ফলে স্টোম্যাক প্রসারিত হবে। স্টোম্যাক যখন প্রসারিত হবে তখন জি সেল, স্টোম্যাকের মধ্যে যে জি সেল থাকে সেই জি সেল গ্যাস্ট্রিন সিক্রেট করে, হুইচ ইজ এ টাইপ অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন, এবং এই গ্যাস্ট্রিন এবার এই পেপটিক সেল, অক্সিনটিক সেল ইত্যাদিকে অ্যাক্টিভ করে সেখান থেকে পেপসিন এবং তার সঙ্গে সঙ্গে এই সেল সিক্রেট করে। এবং ফেজ নাম্বার 3 যেটা আছে তো সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল ফেজ, এবং 10% অফ দ্য সিক্রেশন এই ফেজেই হয়, অ্যাক্টিভেটেড হুইন দ্য কাইম এন্টার্স ইন্টু দ্য ডিওডিনাম। মানে ডিওডিনামের মধ্যেও কাইম মানে কি, স্টোম্যাকের মধ্যে যে খাবার যেটা তৈরি হচ্ছে যার সঙ্গে অ্যাসিড যুক্ত হচ্ছে, HCl যুক্ত হচ্ছে, তো সেটাকেই আমরা বলবো কাইম, যেটা প্রধানত অর্ধপাচিত খাদ্য। তো সেটা যখন ডিওডিনামে আসে তখনও কিন্তু গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সিক্রেশন হয়, এবং সেই সিক্রেশনকে আমরা বলবো ইন্টেস্টাইনাল ফেজ। এবার যেখানে চলে আসবো তো সেটা হচ্ছে রেগুলেশন অফ দ্য সিক্রেশন। দেখো স্টোম্যাক থেকে প্রধানত ইম্পর্টেন্ট যে মেটেরিয়াল সিক্রেটেড হয় প্রথম যেটা তো সেটা হচ্ছে HCl। HCl আমরা জানি যে স্টোম্যাকের pH 1 থেকে 1.5 করে, সো দিস হাইলি pH-এ প্রধানত পেপসিনোজেন পেপসিনে পরিণত হয়। সো দিস HCl সিক্রেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে HCl এর সিক্রেশন হয়, দেখো ভেগাস নার্ভ রিলিজ অ্যাসিটাইল কোলিন। ভেগাস নার্ভ কী করছে, অ্যাসিটাইল কোলিন রিলিজ করছে। অ্যাসিটাইল কোলিন বাইন্ডস উইথ দ্য M3 রিসেপ্টার অন দ্য প্যারাইটাল সেল
অ্যাসিটাইল কোলিন প্যারাইটাল সেলের মেমব্রেনে যে রিসেপ্টর থাকে তার নাম M3 রিসেপ্টর, তো তার সঙ্গে যুক্ত হয় এবং এই অ্যাসিটাইল কোলিন অ্যাক্টস ভায়া দ্য ক্যালসিয়াম অ্যাজ দ্য সেকেন্ড মেসেঞ্জার। অ্যাসিটাইল কোলিন তাহলে সেকেন্ড মেসেঞ্জারকে ব্যবহার করে ফর দিস সিক্রেশন অফ দিস HCl। দেখো অ্যাসিটাইল কোলিন অলসো অ্যাক্টস অন দ্য মিউকাস নেক সেল। এখানে যে মিউকাস নেক সেল আমরা দেখতে পাচ্ছি, তো সেই মিউকাস নেক সেলের ওপরও কিন্তু অ্যাসিটাইল কোলিন কাজ করে এবং তার ফলে মিউকাস নেক সেল থেকে মিউকাস সিক্রেটেড হয়। মিউকাস নেক সেল থেকে মিউকাস সিক্রেটেড হয় এক্ষেত্রে কার সাহায্যে? অ্যাসিটাইল কোলিনের সাহায্যে মিউকাস নেক সেল থেকে মিউকাসও কিন্তু সিক্রেটেড হয়। তো গ্যাস্ট্রিক জুসের সিক্রেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হরমোন কাজ করে, তো সেটাই হচ্ছে গ্যাস্ট্রিন। দেখো ভেগাস নার্ভ সিক্রেট GRP মানে গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড অর দ্য বম্বেসিন, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে ভেগাস নার্ভ কি তৈরি করছে? বম্বেসিন তৈরি করছে। সো দিস বম্বেসিন অ্যাক্টস অন CCK-B রিসেপ্টর অন দ্য প্যারাইটাল সেল। তাহলে বম্বেসিন ভেগাস নার্ভ যেমন আমরা দেখছি অ্যাসিটাইল কোলিন যেমন সিক্রেট করছে, তার সঙ্গে সঙ্গে এই ভেগাস নার্ভ কিন্তু বম্বেসিনও সিক্রেট করে। এই বম্বেসিন CCK-B এর সঙ্গে যুক্ত হয়, যেটা প্যারাইটাল সেলের একটা ওয়ান টাইপ অফ রিসেপ্টর এবং তার ফলে প্যারাইটাল সেল থেকে HCl সিক্রেটেড হয়। এবং হিস্টামিনও কিন্তু এই HCl সিক্রেশনে হেল্প করে। তো হিস্টামিন কোথা থেকে রিলিজ হয়? রিলিজ ফ্রম দ্য এন্টারোক্রোমাফিন সেল। এন্টারোক্রোমাফিন সেল, এখানে আমরা যে এন্ডোক্রাইন সেল দেখতে পাচ্ছি, তো সেই এন্ডোক্রাইন সেলে সেল বা এন্টারোক্রোমাফিন সেল প্রধানত এই হিস্টামিন সিক্রেট করে। সো দিস হিস্টামিন অ্যাক্টস অন দ্য H2 রিসেপ্টর অন দ্য প্যারাইটাল সেল। সেটা প্যারাইটাল সেলের H2 রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে এবং তার ফলে সেখান থেকে HCl সিক্রেটেড হয়। সুতরাং দেখো ভেগাস নার্ভ আমরা দেখছি যে জি সেলকে যেমন অ্যাক্টিভ করছে, তো জি সেলকে যখন ভেগাস নার্ভ অ্যাক্টিভ করছে, সেই জি সেল থেকে সিক্রেটিন তৈরি হচ্ছে এবং এই সিক্রেটিন কিন্তু ডিরেক্টলি প্যারাইটাল সেলকে অ্যাক্টিভ করছে, অথবা ECL সেল থেকে ইন্টারোক্রোমাফিন লাইক সেল থেকে প্রধানত যে হিস্টামিন সিক্রেট করছে সেটাও কিন্তু প্যারাইটাল সেলকে অ্যাক্টিভ করছে ফর দিস HCl সিক্রেশন। এরপরে আমরা আসবো যে পেপসিনোজেন সিক্রেশন। দেখো এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে প্রধানত পেপসিনোজেনও সিক্রেটেড হয়। সো পেপসিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনজাইম। দেখো অ্যাসিটাইল কোলিন ফ্রম দ্য ভেগাস নার্ভ, তো ভেগাস নার্ভ থেকে যে অ্যাসিটাইল কোলিন সিক্রেটেড হচ্ছে, তো সেটা কি করে? গ্যাস্ট্রিক এন্টারিক নার্ভাস প্লেক্সাসকে অ্যাক্টিভ করে। কাকে অ্যাক্টিভ করছে? গ্যাস্ট্রিক এন্টারিক নার্ভাস প্লেক্সাসকে সেটা অ্যাক্টিভ করছে। ঠিক আছে, গ্যাস্ট্রিক এন্টারিক নার্ভাস প্লেক্সাসকে অ্যাক্টিভ করছে এবং তার ফলে পেপটিক সেল থেকে পেপসিনোজেন সিক্রেটেড হচ্ছে। টোটাল বিষয়টাকে যদি আমরা দেখি, দেখো চিপ সেল বা পেপটিক সেল থেকে তাহলে কি তৈরি করছে? পেপসিনোজেন। ইতিমধ্যে প্যারাইটাল সেল তাহলে কি সিক্রেট করছে? HCl। তো HCl এর প্রভাবে এই পেপসিনোজেন অ্যাক্টিভেটেড হয়ে কিসে পরিণত হয়? পেপসিনে। এবং এই পেপসিন প্রধানত প্রোটিনকে ভেঙে দিচ্ছে। প্রোটিনকে কিসে ভাঙছে? পেপটাইড এবং তার সঙ্গে সঙ্গে অ্যামাইনো অ্যাসিডে। এবং এইভাবেই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সিক্রেশন হয় এবং তার সঙ্গে সঙ্গে এইভাবেই প্রোটিনের ডাইজেশন হয়। নেক্সট আমরা যেখানে চলে আসবো সেটা হচ্ছে এক্সোক্রাইন প্যানক্রিয়াসের সিক্রেশন। দেখো প্যানক্রিয়াস প্রধানত একটা মিক্সড গ্ল্যান্ড, সুতরাং যেহেতু একটা মিক্সড গ্ল্যান্ড, তো সেই কারণের জন্য প্যানক্রিয়াসের যেমন এক্সোক্রাইন পার্ট থাকে এবং এন্ডোক্রাইন পার্ট থাকে। তো এন্ডোক্রাইন পার্ট মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেখানে ডিফারেন্ট টাইপের সেল থাকে, যেমন আলফা সেল, বিটা সেল। আলফা সেল থেকে গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন ইত্যাদি তৈরি হয়। কিন্তু আমাদের এখানে আমরা মেনলি ফোকাস করবো যে এক্সোক্রাইন প্যানক্রিয়াসের সিক্রেশন। প্যানক্রিয়াসের মধ্যে অ্যাসিনার সেল থাকে এবং সেখান থেকেই ডিফারেন্ট টাইপের এনজাইম তৈরি হয়, তো প্যানক্রিয়াটিক এনজাইম তৈরি হয়। তো প্যানক্রিয়াসের সিক্রেশন বুঝতে গেলে আগে আমাদের প্যানক্রিয়াসের পজিশন জানতে হবে। দেখো এই জায়গাতে যেটা দেখতে পাচ্ছ, তো সেটা হচ্ছে ডিওডিনাম। সো দিস ইজ ডিওডিনাম অফ দ্য স্মল ইন্টেস্টাইন, সি আকৃতির, এবং এই সি আকৃতির ডিওডিনামের কাছেই পাতার মতো পড়ে থাকে যে গ্ল্যান্ড, তো সেটাই হচ্ছে প্যানক্রিয়াস। এবং এই যে প্যানক্রিয়াস আছে, তো প্যানক্রিয়াসে একটা মেন ডাক্ট থাকে। দেখো এটা হচ্ছে প্যানক্রিয়াসের একটা মেন ডাক্ট, এবং প্যানক্রিয়াসের যে মেন ডাক্ট থাকে, তো সেই মেন ডাক্টকে আমরা বলবো ডাক্ট অফ উইরসাং। তো প্যানক্রিয়াসের মেন ডাক্টকে কি বলা হয়? প্যানক্রিয়াসের মেন ডাক্টকে বলা হয় ডাক্ট অফ উইরসাং, মানে উইরসাং নালী। এবং এই যে ডাক্ট অফ উইরসাং আছে, তো সেই ডাক্ট অফ উইরসাং বাইল ডাক্টের সঙ্গে যুক্ত হয়। দেখো এটা লিভার আছে, তো লিভারের মধ্যে আমরা জানি যে পিত্ত তৈরি হয়, এবং সেই পিত্ত প্রধানত এই গল ব্লাডারের মধ্যে সঞ্চিত হয়, এবং গল ব্লাডার থেকে বাইল ডাক্টের মধ্য দিয়ে এই পিত্ত নির্গত হয়। এই বাইল ডাক্ট এবার ডাক্ট অফ উইরসাংয়ের সঙ্গে যুক্ত হয়ে যে স্ট্রাকচার তৈরি করে, তো সেই স্ট্রাকচারকেই আমরা বলবো অ্যাম্পুলা অফ ভাটার। তো সেই স্ট্রাকচারকে কি বলা হয়? অ্যাম্পুলা অফ ভাটার। এছাড়া প্যানক্রিয়াসের মধ্যে অ্যাক্সেসরি ডাক্ট থাকে, এবং সেই অ্যাক্সেসরি ডাক্টকে আমরা বলবো ডাক্ট অফ সান্টোরিনিয়া। সুতরাং এই ডাক্টাল সিস্টেম কিন্তু প্যানক্রিয়াসের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার দেখো
প্যানক্রিয়াটিক সিক্রেশন বাই দ্য থ্রি বেসিক স্টিমুলি, প্যানক্রিয়াসের এই যে সিক্রেশন হচ্ছে প্রধানত তিনটে স্টিমুলি এক্ষেত্রে কাজ করছে, তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমিক্যাল কাজ করছে। প্রথম যে কেমিক্যাল আছে তার নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন, এবং সেকেন্ড যেটা সেটা কোলেসিস্টোকাইনিন, এবং থার্ড যেটা তো সেটাই হচ্ছে সিক্রেটিন। তো আমরা পরপর দেখবো এরা কিভাবে কাজ করে। প্রথমে আমরা দেখবো যে অ্যাসিটাইলকোলিন এবং কোলেসিস্টোকাইনিন কিভাবে প্যানক্রিয়াটিক সিক্রেশন ঘটায়। দেখো, অ্যাসিটাইলকোলিন ফ্রম দ্য প্যারাসিম্প্যাথেটিক ভেগাস নার্ভ এন্ডিং, তো অ্যাসিটাইলকোলিন কোথা থেকে সিক্রেটেড হচ্ছে? প্যারাসিম্প্যাথেটিক ভেগাস নার্ভ থেকে অ্যাসিটাইলকোলিন সিক্রেটেড হচ্ছে। আর কোলেসিস্টোকাইনিন ডিওডিনাম থেকে সিক্রেটেড হচ্ছে যখন ফুড এন্টার, তাহলে ডিওডিনামের মধ্যে যখন ফুড প্রবেশ করছে তখনই কিন্তু এক্ষেত্রে কোলেসিস্টোকাইনিন সিক্রেটেড হচ্ছে, রাইট। এবার দেখো বলছে সিসিকে অ্যাক্টস অন দ্য প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেল, মানে এই যে কোলেসিস্টোকাইনিন, দেখো তাহলে ডিওডিনাম থেকে কি তৈরি হচ্ছে? ডিওডিনাম থেকে কোলেসিস্টোকাইনিন। তো ডিওডিনাম থেকে যে কোলেসিস্টোকাইনিন যেটা সিক্রেটেড হচ্ছে সেটা প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেলের ওপর কাজ করছে। এগুলো সব হচ্ছে অ্যাসিনার সেল, এগুলো সব হচ্ছে অ্যাসিনার সেল, সুতরাং এগুলো হচ্ছে অ্যাসিনার সেল, এটা অ্যাসিনার সেল, এটা অ্যাসিনার সেল। তো এই অ্যাসিনার সেলের ওপর প্রধানত এই কোলেসিস্টোকাইনিন কাজ করছে, এবং এই কোলেসিস্টোকাইনিন যখন অ্যাসিনার সেলের ওপর কাজ করে, দিস ইনক্রিজ প্রোডাকশান কোয়ান্টিটি অফ দ্য ডাইজেস্টিভ এনজাইম, তখন এই অ্যাসিনার সেলে প্রচুর পরিমাণে ডাইজেস্টিভ এনজাইম তৈরি হয়, বাট স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার, কিন্তু জলের পরিমাণ কম থাকে। অ্যাসিনার সেলের মধ্যে ডাইজেস্টিভ এনজাইম যেটা তৈরি হচ্ছে সেটা কোলেসিস্টোকাইনিন তৈরি করছে, কিন্তু জলের পরিমাণ কম থাকে, সেই জন্য এই ডাইজেস্টিভ এনজাইমের পরিমাণও কিন্তু কম থাকে। সো এনজাইম টেম্পোরালি স্টোর ইন দ্য অ্যাসিনি, এবং তার ফলে কী হচ্ছে যে এনজাইম যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু টেম্পোরালি অ্যাসিনির মধ্যে সেটা স্টোর হয়ে থাকছে। দেখো, অ্যাসিনির মধ্যে সেটা স্টোর হয়ে থাকছে অ্যান্ড দ্য ডাক্টে স্টোর হয়ে থাকছে, এবং কারণ এক্ষেত্রে ওয়াটার কম আছে। তাহলে সিক্রেশন হতে গেলে অবশ্যই এখানে ওয়াটার দিতে হবে। তাহলে স্টেপ নাম্বার 2তে যে ফাংশন করছে তো তার নাম হচ্ছে সিক্রেটিন। আমরা দেখছি যে প্যানক্রিয়াসের সিক্রেশনে কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন কিভাবে কাজ করে। দেখো, সিক্রেটিনও কিন্তু ডিওডিনাম থেকে সিক্রেটেড হয়। দেখো, এক্ষেত্রে সিক্রেটিন আমরা কোথা থেকে সিক্রেশন হচ্ছে দেখছি, ডিওডিনাম থেকে সিক্রেশন হচ্ছে হোয়েন অ্যাসিডিক কাইম এন্টার্স, যখন কাইম যখন প্রধানত স্মল ইন্টেস্টাইনের মধ্যে যখন চলে আসছে তো তখন এখান থেকে কিন্তু সিক্রেটিন সিক্রেটেড হচ্ছে, এবং যে সিক্রেটিন সিক্রেট হচ্ছে তো সেই সিক্রেটিন কি কাজ করে? জলের পরিমাণ বাড়িয়ে দেয়, ঠিক আছে। তাহলে প্যানক্রিয়াসের মধ্যে ওয়াটারের পরিমাণ বাড়িয়ে দেয়, এবং তার সঙ্গে সঙ্গে বাইকার্বনেট আয়নের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। তো বাইকার্বনেটেড আয়নের পরিমাণ বাড়িয়ে দিলে কি হবে? যেহেতু অ্যাসিডিক কাইম চলে এসেছে তাহলে সেটা আবার বেসিক হয়ে যাবে, সেটা নিউট্রাল হয়ে যাবে। সো ডাইজেস্টিভ জুস রিলিজ, যেহেতু জলের পরিমাণ এখানে বেড়ে যাচ্ছে, সিক্রেটিন এই কাজটা করছে, সেই জন্যই প্রকৃতপক্ষে সিক্রেটিনের এরকম সেই কারণের জন্য নামকরণ করা হয়। তাহলে প্রকৃতপক্ষে এই যে বাইকার্বনেট এবং ওয়াটার যেটা রিলিজড হচ্ছে এর কারণ কিন্তু প্রকৃতপক্ষে সিক্রেটিন, রাইট। তাহলে আমরা যেটা দেখলাম সেটা কোলেসিস্টোকাইনিন কি কাজ করছে? কোলেসিস্টোকাইনিন জাইমোজেন হিসাবে প্যানক্রিয়াটিক এনজাইমকে রেখে দিচ্ছে, আর সিক্রেটিন যে কাজ করছে ওয়াটার এবং বাইকার্বনেট যেহেতু সিক্রেট করছে তো সেই কারণের জন্য প্যানক্রিয়াটিক এনজাইমগুলো এক্ষেত্রে রিলিজড হচ্ছে। দেখো, এর সাথে সাথে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বাইল সিক্রেশন, মানে পিত্তরস কিভাবে খরিত হয়। পিত্তরস প্রধানত লিভার থেকে খরিত হয় বা বাইল লিভার থেকে খরিত হয়। প্রতিদিন 600 থেকে 1000 মিলিলিটার পার ডে প্রধানত বাইল সিক্রেটেড হয়, এবং এই যে বাইল যেটা সিক্রেট হচ্ছে কন্টিনিউয়াসলি সিক্রেটেড ফ্রম দ্য লিভার থেকে কিন্তু কন্টিনিউয়াসলি সিক্রেটেড হয় এবং স্টোরড ইন দ্য গল ব্লাডার। তাহলে যে পিত্তরস যেটা তৈরি হচ্ছে সেটা স্টোর থাকছে আমাদের গল ব্লাডার বা পিত্তথলির মধ্যে, রাইট। আচ্ছা, স্টোর ইন দ্য গল ব্লাডার অ্যান্ড হোয়েন ফুড বিগিন টু ডাইজেস্টেড, যখন স্মল ইন্টেস্টাইনের মধ্যে খাবার যখন হজম হতে শুরু করে তো তখনই কিন্তু প্রকৃতপক্ষে এই বাইল সিক্রেশন হয়। তো বাইল সিক্রেশনও কিন্তু যেরকমভাবে প্যানক্রিয়াটিক সিক্রেশনে তিনটি ইম্পর্টেন্ট কেমিক্যাল এক্ষেত্রে কাজ করছিল। এক নাম্বার হচ্ছে কোলেসিস্টোকাইনিন, তার সঙ্গে সঙ্গে সিক্রেটিন এবং তার সঙ্গে সঙ্গে নিউরোনাল। তো এখানেও কিন্তু সেই ঘটনা ঘটে। দেখো, কোলেসিস্টোকাইনিন কি কাজ করে? কোলেসিস্টোকাইনিন কন্ট্রাক্ট দ্য গল ব্লাডারকে সংকুচিত করে, সো বাইল রিলিজ, এবং সেই জন্য এই পিত্তরস খরিত হয়, এবং কোলেসিস্টোকাইনিনকে সেই জন্য অনেক সময় বলা হয় কোলাগোগ, ঠিক আছে। তারপরে দেখো সিক্রেটিন অ্যাক্টস অন দ্য হেপাটিক ডাক্ট, মানে হেপাটিক ডাক্টের উপর প্রধানত সিক্রেটিন কাজ করে। হেপাটিক ডাক্টের উপর যখন কাজ করছে তখন রিলিজ দ্য লার্জ অ্যামাউন্ট অফ দ্য ওয়াটার অ্যান্ড দ্য বাইকার্বনেট। সিক্রেটিন প্রধানত ওয়াটার এবং বাইকার্বনেট রিলিজ করে এবং সেটা কিন্তু বাইলের সিক্রেশন ঘটায়। এর সাথে সাথে দেখো ভেগাস স্টিমুলেশন, এক্ষেত্রে অ্যাসিটাইলকোলিন কাজ করছে, তার মানে প্যানক্রিয়াটিক সিক্রেশন এবং তার সঙ্গে সঙ্গে বাইলের সিক্রেশন মোটামুটি একই রকম প্রসেসে হয়।
এই জায়গাতে অনেক সময় প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেয়, তো সেটা হচ্ছে গল স্টোন কিভাবে হয়। আমরা অনেক সময় পড়ি না যে গল ব্লাডারে স্টোন হয়েছে, তো সেই গল স্টোন কিভাবে তৈরি হয় একটু দেখে নাও। তো পিত্ততে বিভিন্ন রকমের লবণ থাকে, পিত্তরসে যে লবণ থাকে যেমন সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, সো ডিফারেন্ট টাইপ অফ বাইল সল্ট আর প্রেজেন্ট ইন দিস বাইল। এবং এই যে বাইল সল্ট যেটা, তো সেগুলো যেখান থেকে তৈরি হয় তো তার নাম হচ্ছে কোলেস্টেরল। ঠিক আছে, কোলেস্টেরল থেকে বাইল সল্ট তৈরি হয় এবং বাইল সল্ট তৈরি করার পরে ডিউরিং বাইল সল্ট দ্য সিক্রেশন অফ দ্য কোলেস্টেরল রিলিজড ইনটু দ্য প্লাজমা। তার মানে বাইল সল্ট তৈরি হচ্ছে এবং বাইল সল্টের সঙ্গে সঙ্গে কোলেস্টেরলও কিন্তু ব্লাডের মধ্যে চলে আসে। কিন্তু যদি কোনোভাবে গল ব্লাডারে যদি কোনোভাবে ইনফ্ল্যামেশন হয়, গল ব্লাডারে যদি কোনো সমস্যা হয়, তখন কি হয়, চেঞ্জ দ্য অ্যাবসর্পশন প্রপার্টি অফ দ্য গল ব্লাডার, তখন গল ব্লাডারের অ্যাবসর্পশন প্রপার্টি এক্ষেত্রে কমে যাচ্ছে। তার মানে এই যে কোলেস্টেরল যেটা সেটা অ্যাবসর্বড হচ্ছে উইথ দিস বাইল সল্ট, তো এক্ষেত্রে কিন্তু আর কোলেস্টেরল গল ব্লাডার থেকে অ্যাবসর্ব হতে পারে না। সুতরাং যেহেতু গল ব্লাডার থেকে অ্যাবসর্ব হতে পারছে না, কিন্তু এক্ষেত্রে দেখো অ্যাবসর্পশন অফ দ্য ওয়াটার অ্যাবসর্পশন হচ্ছে, কিন্তু কোলেস্টেরল অ্যাবসর্ব হতে পারছে না। সুতরাং এই গল ব্লাডারের মধ্যে এই কোলেস্টেরল জমা হয় এবং এই কোলেস্টেরল জমা হয়ে গল ব্লাডারের মধ্যে ক্রিস্টাল তৈরি করে এবং সেই ক্রিস্টালকেই আমরা বলবো গল স্টোন। ঠিক আছে, তাহলে গল স্টোন আর কিছুই নয়, গল স্টোন প্রকৃতপক্ষে কোলেস্টেরল ক্রিস্টাল। তোমরা যদি ডাইজেস্টিভ সিস্টেম দেখো, দেখবে এই সমস্ত অংশগুলো প্রধানত সেপারেটলি আছে। আমি ফিজিওলজিটাকে আগে ধরেছি এই কারণের জন্য, কারণ ফিজিওলজির এই বিভিন্ন অংশগুলো তোমরা কোথাও পাবে না, বা ফিজিওলজি বইও যদি খুঁজতে যাও তাহলে অনেক কিছু তোমাকে পড়তে হবে, অত কিছু ইনফরমেশন মাথায় নেওয়ার দরকার নেই। ছোট ছোট করে এই অংশগুলো পড়ো, যে পোর্শনগুলো পরীক্ষাতে আসে সেগুলোই তোমাদের সাথে আলোচনা করছি এবং তার সঙ্গে সঙ্গে বুঝে বুঝে পড়ো। যে কোনো রকমের প্রশ্ন তোমরা অবশ্যই আনসার করতে পারবে। ফিজিওলজি থেকে একটু ডিফিকাল্ট লেভেলের WBSLST-তে কোয়েশ্চেন্স দেওয়া হয়। আমি যেভাবে এই ক্লাসগুলো করাচ্ছি এগুলো করো, নিশ্চয়ই তোমরা কনফিডেন্স পাবে এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো রকমের প্রশ্ন এলে তোমরা নিশ্চয়ই তারা আনসার দিতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই এবং এর পরের দিন আমরা আলোচনা করব GI ট্র্যাক্ট হরমোন। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।